জি 24 ঘন্টা জ্যাকলেবল স্টুডিও থেকে আমি শুভ্র আছি আপনাদের সঙ্গে। শুরু করছি স্পেশাল 24। উত্তরবঙ্গের কি পরিস্থিতি আমরা দেখেছি, যে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে তৈরি হয়েছে আমরা কখনো ভাবতে পেরেছিলাম? দার্জিলিংয়ের মতো জায়গায়, কালিম্পংয়ের মতো জায়গায়, মিরিক যেখানে আমরা অবাধে ঘোরাফেরা করি, সেখানে নয় নয় করে এতজনের মৃত্যু হবে, 18 জন। এই সংখ্যাটা এখনো পর্যন্ত, এরপরে আর কত আমরা জানি না এখনো পর্যন্ত। এভাবে মুড়ি মুরকির মতন বাড়ি ভেঙে পড়তে আমরা হিমাচল প্রদেশে দেখেছি, আমরা উত্তরাখণ্ডে দেখেছি, আমরা সিকিমকে লণ্ডভণ্ড হতে দেখেছি। কিন্তু বারবার সতর্ক করা হয়েছিল পরিবেশবিদদের তরফে যে পাহাড় পাল্টে যাচ্ছে, দার্জিলিং পাল্টে যাচ্ছে, কালিম্পং পাল্টে যাচ্ছে। তারপর এই পরিস্থিতি, ডুয়ার্সের যে বিস্তীর্ণ বনাঞ্চল, ভয়ঙ্কর পরিস্থিতি, কতটা বিপদে, সেই খোঁজ করবো আর স্পেশাল 24। হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের মতোই কি হতে পারে বাংলায় দার্জিলিং বা কালিম্পংয়ের দশা? হতে যে পারে তার প্রমাণ মিলল হাতে নাতে। পাহাড়ে একাধিক জায়গায় ধস, পাহাড়েই কমপক্ষে 18 জনের মৃত্যু। এর মধ্যে শুধু মিরিক থেকেই 11 জনের মৃত্যুর খবর আসছে। আর শেষ কবে দার্জিলিং বা কালিম্পং এই মৃত্যু মিছিল এভাবে দেখেছে মনে করতে পারছেন? অথচ এমন যে হতে পারে তার সতর্কবার্তা ছিল একাধিক রিপোর্ট। তারপরেও পাহাড়ে অপরিকল্পিত নির্মাণ, মাসুল দিতে হচ্ছে আজ। জেলা শাসকের ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান 2017-2019 গোটা কালিম্পং জেলায় অতি বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত। কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট সার্ভে রিপোর্ট অনেক এলাকায় ধসপ্রবণ। ডিজাস্টার অ্যাডভান্সেসে জুলাইয়ে উদ্বেগজনক রিপোর্ট। বর্ষায় দার্জিলিং কালিম্পং বিপজ্জনক বলে চিহ্নিত। রিপোর্টের পর রিপোর্ট, তর্ক, আলোচনায় সার। বঙ্গের পাহাড়ের কান, মুখ, চোখ বোঝা। তার ফল মৃত্যু মিছিল। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে উত্তরবঙ্গের পাহাড়ে পরিকাঠামো নির্মাণের উচ্চতা 11.5 মিটারের বেশি হওয়া উচিত নয়। কিন্তু দার্জিলিংয়ে এই নিয়ম ছাপিয়ে উঁচু বহুতল মাথাচাড়া দিয়েছে অবাধে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বছর দুয়েক আগেই জানিয়েছিল দার্জিলিং অঞ্চলের প্রায় 17% এলাকা মারাত্মক ভূমিধসপ্রবণ। তিনধারিয়া, গিদ্দা পাহাড়, গয়াবাড়ি, পাগলাঝোড়া থেকে দারাগাঁও, এইসব এলাকা সবচেয়ে বেশি ভূমিধসপ্রবণ। অথচ এই সমস্ত এলাকাতে পর্যটনের চাপ বেড়েছে ক্রমশ। গত বছর 27শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট দার্জিলিংয়ের বিপজ্জনক এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে রায় দিয়েছিল। কিন্তু তারপরেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই পাহাড় নিয়ে ছেলে খেলা জারি অবাধে। রিপোর্ট বলছে ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হলেই দার্জিলিং ওলট পালট হয়ে যেতে পারে। তার উপরেই দার্জিলিং কালিম্পং ভূমিকম্প প্রবণ এলাকা। এসবকে পাত্তা না দিয়েই দার্জিলিংয়ের ম্যাল রোড, নেহেরু রোড, লাদেল্লা রোডে বেড়েছে কংক্রিটের জঙ্গল। জমির দাম আকাশ ছুঁয়েছে। বছর দুয়েক আগে লণ্ডভণ্ড হয়েছিল সিমলা। গত বছর আর এ বছরেও জল বিপত্তি দেখতে হয়েছে সিমলাকে। তারপরেও শিক্ষা নিতে পারলাম না আমরা। মৃত্যু মিছিলই কি তবে পাহাড়ের ভবিষ্যৎ? হিমাচল, উত্তরাখণ্ড বা সিকিমের মতোই হয়ে যাবে বাংলার পাহাড়? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমরা একাধিকবার এই নিয়ে শো করেছি জি 24 ঘন্টায়। সন্ধ্যে 6:30তেই আমরা বারবার বলেছি যে পাহাড়ের অবস্থা কতটা বিপজ্জনক হতে পারে। আর একবার কতটা বিপদে পাহাড় এটা আপনাদের জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন পরিবেশবিদ সম্রাট মল্লিক। সম্রাটদা, প্লিজ যদি স্টুডিওতে একবার আসো এবং সাধারণ মানুষদের অন্তত যদি একটু বুঝিয়ে দাও যে আমরা তো বারবার বলছি পাহাড় বিপদে, পাহাড় বিপদে। কোথাও কিনা লোকে মনে করে যে হয়তো বিষয়টা খুব ক্লিশে হয়ে গেছে,
আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ বা বাইরের মানুষ তারা তো পাহাড়ে ঘুরে আসি, উত্তরবঙ্গের মানুষ তারাও পাহাড়ে রিসর্ট বানাচ্ছেন, নদী রিভার বেডের ওপরে মানে জনজীবন উঠে আসছে। কতটা বিপদে আমাদের পাহাড়। না, সাধারণ মানুষের দোষ দিয়ে তো লাভ নেই। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যদি বলেন যে ক্লাইমেট চেঞ্জ বা এগুলো একটা ফার্স্ট আইডিয়া, ইউএস ওর মধ্যে থাকতে চায় না, তাহলে আমাদের মতো সাধারণ মানুষরা, বিশেষ করে কোট আনকোট তৃতীয় বিশ্বের লোকেরা এগুলোকে মানবে না বা গা সওয়া হয়ে গেছে, এটাই স্বাভাবিক। কিন্তু এই এতদিন ধরে যে গত 4-5 মাস ধরে সিকিমে এবং উত্তরাখণ্ডে ক্রমাগত আমরা ভূমিধস দেখেছি, মানুষের ঘর বাড়ি ভাঙছে, ছবিও দিনভর দেখেছি, ছবি আমরা দিনভর দেখেছি, আমি নিজে দেখেছি। হ্যাঁ, ভালো করে তিস্তা শুরু থেকে শেষ ছবি দেখা যায় একদমই কি পরিস্থিতি তিস্তা। এক্স্যাক্টলি। এবার সেখানে আজকে নতুন করে নাম অ্যাড হচ্ছে, তোরসার নাম আসছে, যে দেখো কুচবিহার ভাসছে, দেখো জঙ্গলের প্রাণী বাইরে আসছে। এইভাবে বাড়ি ভেঙে পড়তে আমি তো মানে দার্জিলিং বা কালিম্পংয়ে দেখিনি। না, দেখা হয়নি, কিন্তু এটা যে দেখা যাবে সেটা বহুবার বলা হয়েছিল। কারণ একটা খুব সামান্য তথ্য, 18 শতকের একদম শেষের দিকে যদি দেখা যায়, বলা হচ্ছে যে একটা 5 স্কোয়ার কিলোমিটার অঞ্চলে 30,000 লোক থাকতে পারে, এরকম একটা ভাবে দার্জিলিং শহর তৈরি হয়েছিল। আজকে সেখানে পার স্কোয়ার কিলোমিটারে 500 লোক রয়েছে, যেখানে আমি 150 বছর আগে যদি যাই 29 জন লোক থাকতেন। তাহলে এই যে একটা ব্যাপক জনবিস্ফোরণ, এবং এই যে এখানে যে ইনফ্যাক্ট এই ঘর বাড়িগুলো আমরা দেখছি এই ট্যুরিজমের জন্য, স্লোপ 30 ডিগ্রি বেশি স্লোপ আছে, 65 ডিগ্রি স্লোপ, সেখানেও কোন রকম ওই টেস্টিং না করেই তার উপর একটা বিশাল বিশাল বাড়ি তুলে দেওয়া হচ্ছে। একটু আগে প্রতিবেদনে বলা হলো যে ক্যাপিং তো আছেই, মানবেটাকে। তো এক তো পুরো দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং, এই 3টে অঞ্চল জুড়েই যেখানে সুখিয়া প্রকৃতি মারা গেছে একজন, আজ এখন পর্যন্ত যা খবর, বা ওদিকে আমাদের মিরিকের কথা বলা হচ্ছে, মিরিক এরকম নাগরাকাটাও দেহ উদ্ধার হয়েছে। মিরিকে 10 বছর আগে টোটো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা হওয়ার কথাই ছিল। কারণ এই যে তোরসা নদী, কালজানি বা রায়ডাক, এই ধরনের যে নদীগুলো রয়েছে, মূলত তোরসার কথাই বলবো, আসছে বেসিক্যালি তিব্বতের একটা চুম্বি উপত্যকার একটা উঁচু গিরিপথ থেকে, তখন সেখান থেকে নেমে ভুটানে আমুচু নাম নিয়ে পরে ফাইনালি সে এন্টার করছে আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তর দিকে। ঠিক আছে, তো নদীর নাব্যতা এমনিতেই কম, এবং ওখানে এইসব উত্তরবঙ্গের প্রচুর নদীতে এই যে দেখা যাচ্ছে না যে নদীর ব্রিজ ভেঙে পড়ছে, এক্স্যাক্টলি, তো এগুলো এক একটা সব সিম্বলিক। এবার এখানে ইচ্ছে মতো পাথর তোলা হয়, ইচ্ছে মতো পাথর তোলা, সেখানে নিয়ন্ত্রণ নেই। কেন নিয়ন্ত্রণ নেই সে প্রশাসন বা তাদের ব্যাপার, আমাদের কাজ নয় এটা বলার, আমার কাজ তো নয়। কিন্তু তার ফলে এই যে অতিরিক্ত পরিমাণে পাথর তুলে নেওয়া, তাতে নদীর যে গতিপথ এবং তার ভেতরে যে চরিত্র সে মানে বদলাচ্ছে। ঠিক, আমি দেখারই ছিল। এই জায়গাতে আমি একটু সুদীপ কর রয়েছেন আমাদের সঙ্গে আবহবিদ, আমি একটু সুদীপ বাবুর কাছে চলে যাবো। সুদীপ বাবু, এইটা কি আমরা ধরে নিতে পারি যে লা নিনা এই কারণেই এই বৃষ্টিপাত, এই কারণে বিপর্যয়, এছাড়া বড়সড় বিপদের এরকম কোনো কথা ছিল না, এটা বেনজির, এটা হওয়ারই ছিল? না, দেখুন, বিষয়টা হচ্ছে যে লা নিনা কিন্তু এখনো পর্যন্ত তার প্রভাব ফেলতে শুরু করেনি। এখনো সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার আইল্যান্ডের উপরে লা নিনার অবস্থান রয়েছে। সেটা আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করবে, এবং বঙ্গোপসাগরে যখন লা নিনা প্রবেশ করবে তখন কিন্তু বেসিক্যালি আমরা এই ধরনের ওয়েদার পরিস্থিতিটাকে পাবো না। এখন যেটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিম্নচাপ প্রবেশ করেছে ওড়িশা দিয়ে, ওড়িশা ব্রহ্মপুর দিয়ে প্রবেশ করে উত্তর পশ্চিম ওড়িশা হয়ে ধীরে ধীরে অগ্রসর হয়েছে। আমরা এই অতীতেও দেখেছি ওড়িশাতে হুদহুদ সাইক্লোন প্রবেশ করলো, ডিভিসি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হলো, ডিভিসি জল ছাড়লো, পশ্চিমবঙ্গে 7 জন মানুষ মারা গেলেন। এবারেও আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশা দিয়ে সাইক্লোন প্রবেশ করলো, বিস্তীর্ণ পথ অতিক্রম করে সে উত্তরবঙ্গের দিকে স্থানান্তরিত হলো, এবং সেখানে গিয়ে এত বৃষ্টিপাত হলো যে আলটিমেটলি এখন 18 বা 19 জন লোকের মৃত্যু ঘটে গেছে, এই খবর পাওয়া যাচ্ছে। বেসিক্যালি উত্তরবঙ্গের এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের পেছনে কিন্তু এটা যে ক্লাইমেটিক ইনসিডেন্স, এটা কিন্তু আমি কখনোই মনে করি না। তার কারণটা হচ্ছে উত্তরবঙ্গে এরকম বৃষ্টিপাত অতীতেও ঘটেছে এবং বর্তমানে ঘটছে। জলবায়ু পরিবর্তনের পদ্ধতিতে কিন্তু এই ধরনের বৃষ্টিপাতের প্রাবল্য আরো বাড়তে পারে, ভবিষ্যতে আরো বাড়বেও। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে উত্তরবঙ্গের যে মৃত্তিকা প্রকৃতি, সেটা কিন্তু মূলত কোয়ার্টজ, ফেলসপার ইত্যাদি দিয়ে তৈরি।
এই ধরনের শিলা প্রকৃতিগুলো অত্যন্ত দুর্বল। এরা যখন উন্মুক্ত প্রান্তরে থাকে, দ্রুত আবহ বিকার প্রাপ্ত হয়, সেটা ঝুরঝুরে একটা মৃত্তিকায় পরিণত হয়, এবং সেটা দিয়েই বর্তমানে উত্তরবঙ্গের অধিকাংশ স্থান গঠিত। দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল আপনারা এক্ষুনি লিস্ট করে দেখাচ্ছিলেন, পাগলাঝোড়া বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো, এই অঞ্চলগুলোতে মূলত কিন্তু এখন আর কঠিন প্রস্তর বা শিলা পাওয়া যাবে না, সবটাই মাটিতে পরিণত হয়েছে। এখন এই ধরনের মৃত্তিকা স্তরের ওপরে যে ধরনের গাঠনিক প্রকৃতি বা যে ধরনের গঠন তৈরি করা উচিত ছিল, সেই বিষয়টাকে না করে আমরা কিন্তু ইচ্ছে মতো যে কোনো ধরনের কাজ করে গেছি এই বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলোতে। আমি বেসিক্যালি মনে করি এটাকে একটা আনওয়াইজ গ্রোথ বা ডেভেলপমেন্ট উইদাউট এনি প্ল্যানিং, এবং যেহেতু কোনো পরিকল্পনা নেই, সেই কারণের জন্য বেসিক্যালি যত্রতত্র যেমন ভাবে খুশি এই বসতি ক্ষেত্রগুলো তৈরি হয়েছে। এমনকি যে রাস্তাঘাটগুলো বানানো হয়েছে, সেই রাস্তাঘাটগুলো কিন্তু সেই অঞ্চলের মাটি কতটা নিতে পারবে। একদমই সুজয়বাবু, আমি আপনার কাছে আবারও আসবো, বিশেষ করে 10 নম্বর জাতীয় সড়ক, ওটা যে আদৌ ঠিকঠাক কখনো হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। আর এখন তো নয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যার দোরগড়ায় উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে, কারণ সতর্কবার্তা ইতিমধ্যেই ভুটানের তরফ থেকে জারি করা হয়েছে। ভুটানের টালা হাইড্রো পাওয়ার ড্যামের গেট অকেজো হয়ে গেছে, বাঁধ উপচে ভুটানের ওয়াংচু নদীর জল বইছে। আর এখানে যে নদীর নাম রায়ডাক, ওয়াংচু, এখানে রায়ডাক, চাপ বাড়ছে আলিপুরদুয়ার কোচবিহারের, কারণ লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ কালও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিমের চুংথাংয়ে তিস্তা 3 বাঁধ, ভুটানের টালা হাইড্রো পাওয়ার বাঁধ, পড়শি রাজ্য সিকিম আর পড়শি দেশ ভুটানের 2 বাঁধ ক্রমশ মাথা ব্যথা বাড়াচ্ছে উত্তরবঙ্গের। ভুটান থেকে নেমে এসেছে তোরসা, জলঢাকা, সংকোষ, যার জেরে বিপদের মুখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। ইতিমধ্যেই ভুটানের অনেক নদীর জল ঢুকতে শুরু করেছে বাংলায়। ভুটানের তরফে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, ওয়াংচু ওরফে রায়ডাক নদীর ওপর টালা বাঁধের গেট খুলছে না, সে কারণে জল বেরোচ্ছে বাঁধের ওপর দিয়ে, জলের প্রবল চাপ পড়ছে বাঁধের ওপর। সে কারণে যদি কোনো কারণে ভেঙে যায় বাঁধের গেট, সেক্ষেত্রে বিপুল জল হুড়মুড়িয়ে নিচের দিকে নেমে আসবে। ডুয়ার্সের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্রমাদ গুনছে। কোচবিহারের জরুরি বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ উচ্চপদস্থ কর্তারা। এই অবস্থায় ইন্দো ভুটান রিভার কমিশন গঠন নিয়ে ক্ষোভ জানাচ্ছে তৃণমূল, শুরু রাজনৈতিক চর্চা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে একটা ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি করে যাচ্ছেন। আমি পার্লামেন্টে অগাস্ট মাসের 11 তারিখ জলশক্তি মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিলাম যে ইন্দো ভুটান রিভার কমিশন করবার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কিনা। মানে ঔদ্ধত্যপূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন যে না, নেই। এই যে নদীগুলো রায়ডাক হতে পারে, সংকোষ হতে পারে, তোরসা হতে পারে, এই যে ভুটানে বৃষ্টি হচ্ছে, এই নদীগুলোর জল আমাদের বনাঞ্চল, আমাদের চা বাগান, আমাদের মানুষের বসতি প্লাবিত করে দিচ্ছে। উত্তরবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুধুই মাত্র ফটোশ্যুট করবার জায়গা। অতিবৃষ্টির ফলে যে প্রাকৃতিক বিপর্যয়, পার্বত্য অঞ্চল ডুয়ার্স জুড়ে একের পর এক মৃত্যু, রাস্তা ভেঙে যাওয়া, সেতু ভেঙে যাওয়া, বাড়িঘর ভেঙে যাওয়া, জল ঢুকে যাওয়া, না কোনো কিছুই নাড়া দেয়নি রাজ্যের তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রীর। তিনি ব্যস্ত রেড রোডে। অন্যদিকে সিকিমে বৃষ্টি, সে রাজ্য থেকে নেমে আসা তিস্তা পুষছে, ফের 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, একাধিক জায়গায় ধস, ফের বিচ্ছিন্ন সিকিম। ডিকচুকে তিস্তার ওপরেই ভেঙেছে একটি বাঁধ, 2023-এ ভেঙেছিল সিকিমের মূল চুংথাম বাঁধ। এবার কি হবে, শঙ্কায় তিস্তা পাড়ের মানুষজন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আগামীকাল যাচ্ছেন, মুখ্য সচিব যাচ্ছেন, পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি। কিন্তু আমি আবার সুজিতবাবুর কাছে চলে যাবো। সুজিতবাবু, এখনো পর্যন্ত ওয়েদার আপডেট যা বলছে এ তো ভয়ঙ্কর চিন্তা। তার মধ্যে ভুটানের যদি বাঁধ ভাঙে বা আরো জল ছাড়ে, কতটা বিপদের মুখে এই মুহূর্তে উত্তরবঙ্গ বলে আপনার মনে হয়? হ্যাঁ, ঠিক যে জায়গাটা বলছিলাম, দেখুন যে ভুটান অলরেডি কিন্তু সতর্ক করেছে যে তাদের ড্যামের ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, বাঁধের ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, এবং এখানকার যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন গুলো কিন্তু বেশিক্ষণ পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে না, ধরে রাখতে পারবে না। তাহলে কিন্তু ড্যামে ক্র্যাক ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে,
এবং সেটা যদি হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থা তৈরি হবে। তার কারণ হচ্ছে কুচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র গতিতে জলস্রোত ছুটে বেরিয়ে যাবে এবং বিস্তীর্ণ অঞ্চলকে নিঃশেষ করে দিয়ে চলে যাবে। একদমই। আমরা ঠিক সেই জায়গাটাই বলতে চাইছি যে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে অযথা রাজনীতি করে লাভ নেই। উত্তরবঙ্গের উন্নয়ন যে দীর্ঘদিন ধরে ঘটেনি সেই জায়গাটা আসলে আমাদেরকে বুঝতে হবে এবং উত্তরবঙ্গের যে নেচার পরিবর্তিত হয়ে যাচ্ছে, প্রকৃতি পরিবর্তিত হচ্ছে, মৃত্তিকা পরিবর্তিত হচ্ছে, শিলা পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার সঙ্গে সমগ্র পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তিত হচ্ছে। একদমই, একদমই, একদমই। না করা যায় তাহলে কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নকে সাজানো যাবে না, উত্তরবঙ্গকে আমরা সাস্টেইন করাতে পারবো না মানচিত্রে। ঠিক, অনেক ধন্যবাদ। সুজীব কর ছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। আর আমি আবারও একটু সম্রাটদাকে ডেকে নেব, কারণ সম্রাটদা এই যে সুজীববাবুই বললেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হুড়মুড়িয়ে জল নেমে আসতে পারে। দেখো পাহাড়ের অবস্থা তো ভয়ঙ্কর, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আছে বাগডোগরা সংলগ্ন যেসব জঙ্গল রয়েছে, যেমন ডুয়ার্সের নাগরাকাটা, লুকসান, বড়দিঘি, লাটাগুড়ি, গজলডোবার, তিস্তা সংলগ্ন জঙ্গল, বৈকুণ্ঠপুর, মহানন্দা সংলগ্ন অভয়ারণ্য জলে ডুবে আছে। হাতি গন্ডার তো ভয়ঙ্কর বিপদে। অবশ্যই ভয়ঙ্কর বিপদে। মানে আমি এই যে বৈকুণ্ঠপুর বললে, বৈকুণ্ঠপুরও বেসিক্যালি করলার স্টার্ট অরিজিনেট করে এই যে এখানে জাস্ট এখানে ভেসে যাচ্ছে। এখানে সকালবেলা থেকে এই সমানে এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, গন্ডার ভেসে যাচ্ছে, গন্ডার ভেসে যাচ্ছে। এখানে হাতির দল এক পার থেকে আরেক পার যাওয়ার চেষ্টা করছে আপ্রাণ। এছাড়া যে ছোট ম্যামালস তাদের তো অবস্থা অত্যন্ত করুণ, হাতির দল নেমেছে, ঠিক আছে। তো এটা তো খুব আনন্যাচারাল। এখন কথাটা হচ্ছে যে পরিমাণ জল 300 মিলিমিটারের বেশি অধিক বৃষ্টিপাত হয়েছে, সেটা মানছি যে মাত্র 12 ঘন্টায় এতটা বৃষ্টি সেটাও ভয়ঙ্কর, কিন্তু তবু মানুষের জন্য যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান মিনিমাম সরকারের আছে বা অন্যান্য প্রশাসনের আছে। কিন্তু এই যে হাতির দল আমরা দেখতে পাচ্ছি, গন্ডারের আপ্রাণ বাঁচার চেষ্টা, বা ছোট ম্যামালস যেগুলো, তারা কোথায় যাবে? বাচ্চা হাতি, বিশেষ করে বাচ্চা হাতি ভেসে যায়। এরকম অসংখ্য ইনসিডেন্ট আমাদের ডকুমেন্টেড আছে যে এই রকম বন্যা উত্তরবঙ্গে স্পেশালি এরকম বন্যায় এই রকমই হাতির দল তাদের ছোট ছোট শাবকগুলোকে হারায় বন্যায়, এবং বাচ্চাদেরকে মাও তার প্রাণ দিয়েছে। এটা নতুন কিছু নয়। তা আমার মনে হয় যে শুধু উত্তরবঙ্গের সাস্টেনেবিলিটি মানে শুধু মানুষের নয়, শুধু গাছপালার নয়, মৃত্তিকার নয়, তার সাথে আমাদের এই যে ঘুরতে যাওয়ার সময় আছে না, ফরেস্টে সময় কাটাবো, এরাই কিন্তু সেই ফরেস্টের অধিবাসী, যারা আমাদের মতোই এই বন্যাতে সমানভাবে ক্ষতিগ্রস্ত। আর আমরা যদি ডেটা দেখি তাহলে শুধুমাত্র দেখবো যে এদের খাদ্য ভাণ্ডারে টান পড়ছে এই বন্যার জন্য, শুধু তাই নয়, এদের যে স্বাভাবিক হ্যাবিট্যাট, ন্যাচারাল হ্যাবিট্যাট, সেই হ্যাবিট্যাটটাও কিন্তু থাকছে না। জল তো নেমে যাবে, অতঃপর তারপরে এই প্রাণগুলো, এই জন্তুগুলো, এই বন্য প্রাণ, তারা ঠিক কিভাবে আছে, তাদের সেই হ্যাবিট্যাট, তাদের সেই ইকোসিস্টেম তারা ফিরে পাচ্ছে কিনা, সেটাও তো আমাদের বিশদে কাজ করবার খুব প্রয়োজন। ঠিক, অনেক ধন্যবাদ সম্রাটদা আমাকে। অর্থাৎ পরিস্থিতি যেদিকে তৈরি হয়েছে তাতে কিন্তু এখনো পর্যন্ত উত্তরবঙ্গে যে ছবি আমরা পর 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 দিনভর দেখাচ্ছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে যেরকম আপনাদের জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাবেন, মুখ্য সচিব যাবেন, আর এই মুহূর্তে প্রশাসনিক বৈঠক চলছে। কারণ যদি ভুটানের টালা ড্যাম ভাঙে তাহলে কিন্তু পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে। বিশেষ করে আগামীকালও যেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে ময়নাগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে আছে, এবং আমরা সকাল থেকে যে ছবি দেখাচ্ছি, প্রচুর বাড়ি ভেসে গিয়েছে, শুধু পাহাড়ে নয় সমতলে পর্যন্ত। নাগরাকাটা সহ একাধিক জায়গায় মৃতদেহ উদ্ধার হয়েছে, ফলে মৃত্যুর সংখ্যাটাও যে বাড়বে তা কিন্তু স্পষ্ট। ফলে খুব স্বাভাবিকভাবেই উত্তরের এই ভয়ঙ্কর বিপর্যয় আমরা অবশ্যই চাইবো না যে আরও বৃষ্টি হোক বা ভুটানের ওই ড্যাম ভেঙে যাক, নিঃসন্দেহে আমরা চাইবো না এই পরিস্থিতি যাতে তৈরি হয়। কিন্তু যে পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়েছে তার দায় আমাদের প্রত্যেককে নিতে হবে, প্রশাসনকেও নিতে হবে। সব দায় বিরোধীদের বা বিরোধীরা সব দায় শাসকের ঘাড়ে দিয়ে দিল, এই বিষয়টা করলে হবে না। কালেকটিভ রেসপন্সিবিলিটি যদি এখনই না নেওয়া হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গোটা বাংলার জন্য বিপদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।